লেসন 2 যেটা ছিল হোয়াট ইজ কনফ্লিক্ট সেটা, আর এখন পড়াবো দ্য পিস মুভমেন্ট, শান্তি আন্দোলন। বলতে পারো প্রথম শান্তি সংঘ কখন গড়ে ওঠে? আচ্ছা, এটার আনসার এখানে দেয়া আছে, সেটা আমরা পড়বো মানে পরের পেজে, ঠিক আছে? দেখি ওখানে আনসারটা পাবো, ততক্ষণে তোমাদের কারো মনে আসলে আমাকে বলতে পারবা। দেখি এখানে কি বলতেছে। A peace movement is a social movement, তাহলে একটি শান্তি আন্দোলন সেটা একটা কি সামাজিক আন্দোলন, that seeks to achieve ideals, যেটা একটা আদর্শ অর্জন করতে চায়। seek অর্থ চাওয়া, seek এর past form কি? as double e কে seek, এটার past form কি হবে? seek এর past form হলো sought, s o u g h t, অনেকে seeked ভুলে লিখে ফেলে, sought, seek, sought, sought। তাহলে একটি শান্তি আন্দোলন হলো এক ধরনের সামাজিক আন্দোলন যেটা চাই যে একটা আদর্শ অর্জন করতে। কি ধরনের আদর্শ? such as the ending of a particular war or all wars, কোন একটা নির্দিষ্ট যুদ্ধ বা সব ধরনের যুদ্ধ তারা বন্ধ করতে চায়, এটাই শান্তি আন্দোলন। আর কি কি চায়? minimize interhuman violence in a particular place or type of situation, কোন একটা নির্দিষ্ট প্লেসে বা কোন একটা নির্দিষ্ট সিচুয়েশনে যে ইন্টারহিউম্যান ভায়োলেন্সটা আছে সেটাকে বন্ধ করতে চায় বা কমাতে চায়, ইসরায়েল ফিলিস্তিন যেটা হচ্ছে। ইনক্লুডিং ব্যান অফ গানস, এবং এসব করতে তাদের কাজের ভিতরে কি কি কাজ থাকে? গান বা অস্ত্র নিষিদ্ধ করা। and is often linked to the goal of achieving world peace, এবং তারা প্রায় সময় লিঙ্ক থাকে, মানে তাদের শান্তি আন্দোলনের যেসব কাজ সেগুলো সবসময় যুক্ত থাকে কিসের সাথে? ওয়ার্ল্ড পিস অর্জনের যে লক্ষ্য, বিশ্ব শান্তি অর্জনের যে লক্ষ্য, তার সাথে যুক্ত থাকে। এতটুকু পর্যন্ত বুঝছি কিনা? আশা করি বুঝছি। জি স্যার। means to achieve these ends include, এবং এইসব এন্ডস বলতে এখানে লক্ষ্য বোঝাচ্ছে, এই লক্ষ্য অর্জনের মিনস মাধ্যম হিসেবে তারা কি কি করে? ইনক্লুড অ্যাডভোকেসি অফ পেসিফিজম, শান্তির সপক্ষে কথা বলে। অ্যাডভোকেসি মানে সপক্ষে কথা বলা, এটাকে উকালতি বলতে পারি। এবং এই জন্য যারা বিয়ের ঘটক তাদেরকে অনেক সময় বিয়ের উকিলও বলা হয়ে থাকে। কেন? কারণ তারা আসলে সপক্ষে কথা বলে। এবং এই জন্য দেখবা বিয়ের সময় ঘটকরা অনেক মিথ্যা কথাও বলে, কারণ তারা সপক্ষে বলার জন্য অনেক সময় মিথ্যা যুক্তিও দিয়ে দেয়। যেমন দেখা যায় কি, মেয়ে পক্ষকে বলছে যে ছেলে ছেলে তো এক পায়ে দুনিয়া চালে, এত চতুর যে এক পায়ে দুনিয়া চালে। আচ্ছা, তারপর তারা ছেলেকে দেখতে গেল, ছেলে তখন কি করতেছে? ছেলে তখন পুকুরে মানে পুকুরে নেমে জাল দিয়ে মাছ ধরতেছিল, ওরা ছেলেকে অতটুকু দেখে আসছে। আর মেয়ের ব্যাপারে যখন জিজ্ঞেস করছে মেয়ে কেমন, তখন ছেলের মাকে বলছে আপনি তো শাশুড়ি, আপনি ভালো বুঝবেন, আপনি মেয়েকে যতই বকা দেন মেয়ের একটা রা করবে না, আপনি 1000টা বকা দিলেও একটা রা করবে না, এত ভালো। পরে বিয়ের পরে দেখা গেল কি, ছেলে এক পায়ে দুনিয়া চালে মানে হলো ছেলের এক পা আছে আর পা নাই, সে পুকুরের ভিতর ছেলে ছিল দেখে দেখা যায় নাই। আর মেয়ে রা করবে না মানে হচ্ছে মেয়ে বোবা, ডিরেক্ট বলেন আর কি। তো এগুলাই হচ্ছে অ্যাডভোকেসি, ঠিক আছে? অ্যাডভোকেটরা এই কাজটাই করে। তো আমার কপাল খারাপ, আমার দুর্ভাগ্য, আমার বউ শুনতেছি কিনা জানি না, আমার বউ অ্যাডভোকেট। সে একজন টিচার, সে একটা ইংলিশ স্কুলের টিচার হিসেবে আছে, কারণ তার বাংলা দুর্বল। সে যেহেতু ওমানে পড়ালেখা করেছে, ওমানেই জন্ম হয়েছে তার, এবং ওখানেই ছিল। সে ভালো আরবি, ইংরেজি এবং হিন্দি পারে, কিন্তু বাংলা পারে না। এখন কিছুটা পারে, শিখছে, বাট ওটা দিয়ে তার ইয়াতে চট্টগ্রাম জাজ কোর্টে তোমার ওকালতি করা যাবে না। তুমি বাংলা বলতে পারো, কিন্তু ধর আমি লিখে দিলাম 6-7, এটাকে যে 67 বলে সেটা সে বুঝে না, 67 বললে সে বুঝবে, কারণ সে ইংরেজি পারে। আচ্ছা, যাই হোক, তো সেজন্য সে ওকালতি করলো, যে দেশে চলে আসছে, এখানে আর অ্যাডভোকেট হিসেবে নাই, এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের খুব ভালো একজন টিচার হিসেবে আছে। এনি হাউ, যাক, উকিলদের বদনাম করলাম, শুনলে আজকে ভাত নাই আমার। তো মিনস টু অ্যাচিভ দিস এন্ডস, এই লক্ষ্যগুলি অর্জন করার জন্য তাদের যে মিনস গুলো, মাধ্যমগুলো, সেগুলো হচ্ছে অ্যাডভোকেসি অফ পেসিফিজম, শান্তির সপক্ষে কথা বলা। নন ভায়োলেন্ট রেসিস্ট্যান্স, অহিংস আন্দোলন করা। অহিংস আন্দোলনের একটা এক্সাম্পল, আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ হিসেবে
মহাত্মা গান্ধীর ব্যাপারটা জানি। এছাড়া আমাদের এখানে আই হ্যাভ এ ড্রিম একটা লেসন আছে, যেটা আমি আমার লেকচার 2 তে পড়াইছিলাম। সে আই হ্যাভ এ ড্রিমে যে মূল ব্যক্তি মার্টিন লুথার কিং জুনিয়র, তিনিও অহিংস আন্দোলন করতেন। ডিপ্লোমেসি, ডিপ্লোমেসি মানে কূটনীতি। কূটনীতি বলতে ওই যে বলে না যে হিন্দি সিরিয়ালের কূটচাল, ওইটা নয়। কূটনীতি বলতে ডিপ্লোমেট যারা, মানে দুই দেশের দুইজন মানে বিধান ব্যক্তি, তারা তাদের ভেতর তাদের যাবতীয় যে কনফ্লিক্ট গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে কোন একটা মধ্যস্থতায় পৌঁছানো, সেটাকে ডিপ্লোমেসি বলে। বয়কটস, বর্জন করা, যে চাইনিজ জিনিস বর্জন করুন, লাইকি বর্জন করুন, এটা বয়কট করতে পারেন। ডেমনস্ট্রেশন, প্রদর্শন করা, কিভাবে জিনিসটা করা যায় সেটা দেখিয়ে দেওয়া। পিস ক্যাম্পস, শান্তি শিবির স্থাপন করা। সাপোর্টিং অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস, সেসব রাজনৈতিক ক্যান্ডিডেটকে সাপোর্ট করা যারা যুদ্ধ বিরোধী। অ্যান্ড ব্যানিং গানস, এবং যারা অস্ত্র নিষিদ্ধ করার পক্ষে। ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, মুক্ত সরকার প্রতিষ্ঠা করা। মানে সরকারটা মুক্ত সরকার বলতে আমরা কি বুঝি, সেটা জনগণ দ্বারা নির্বাচিত সরকার বলতে পারি। ডিরেক্ট ডেমোক্রেসি, সরাসরি গণতন্ত্র থাকা। মানে দেখা গেল কোন রকম যে আমরা সবাই মিলে, মানে ধরো আমি একটা এলাকার লোক, আমি আমার এলাকা থেকে সবাই মিলে এলাকায় যে 3 জন চেয়ারম্যান ছিল ওই 3 জন চেয়ারম্যানকে ভোট দিয়ে ওই 3 জন থেকে যে কোনো একজনকে নির্বাচন করলাম। এরকম করে প্রত্যেকটা এলাকা থেকে যারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলো তারা সবাই মিলে আবার সবগুলো এলাকার একজন মেইন মানুষকে নির্বাচন করলো। ওই নির্বাচন যদি শুধু চেয়ারম্যানরা মিলে করে, সেক্ষেত্রে আবার আমি যাকে চাই সেটা নাও হইতে পারে। যেমন ধরো আমি ভোট দিচ্ছি, ভোট দেওয়ার সময় আমার এলাকার কাউন্সিলর হিসেবে আমি ধরো যাকে পছন্দ করতেছি তিনি ধরো আওয়ামী লীগ করেন না। আবার আমি চট্টগ্রামের মেয়র হিসেবে যাকে পছন্দ করতেছি তিনি আবার আওয়ামী লীগের। কারণ মেয়র হিসেবে যে দুইজন দাঁড়াইছে দেখা গেল যে আওয়ামী লীগেরটা ভালো, বিএনপিটা ভালো না। আবার আমার এলাকায় কাউন্সিলর হিসেবে যে দুজন দাঁড়াইছে তার মধ্যে দেখা গেল আওয়ামী লীগেরটা খারাপ, বিএনপিটা ভালো। এরকম হতেই পারে। তাহলে আমি চাচ্ছি কাউন্সিলর হিসেবে বিএনপিরও সে আমাদের এলাকা থেকে কাউন্সিলর হোক, কিন্তু মেয়র হিসেবে আওয়ামী লীগের যে সে চান্স পাক। এটা আমার চিন্তা। কিন্তু পদ্ধতি যদি এরকম হয় আমি শুধুমাত্র কাউন্সিলর নির্বাচন করতে পারবো, মেয়র নির্বাচন করবে কাউন্সিলররা, সেক্ষেত্রে আমার কোনো হাত থাকবে না। তাহলে আমি কাউন্সিলর হিসেবে যদি বিএনপির ওকে ভোট দেই, ও কি পরবর্তীতে গিয়ে আওয়ামী লীগের ওকে ভোট দিবে, না ওর নিজের বিএনপির ওকে ভোট দিবে? বিএনপির ওকে ভোট দিবে। তাহলে এটাতে কি থাকে না, ডিরেক্ট ডেমোক্রেসি থাকে না। বুঝতে পারছি? এটা ইনডিরেক্ট ডেমোক্রেসি, কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি থাকতে হবে। হ্যাঁ সাদ বলো, কিছু বলতে চাইছিলা? না স্যার না। ওকে। সাপোর্টিং পিপল who expose war crimes or conspiracies to create wars, সেসব মানুষকে সাপোর্ট করা যারা যুদ্ধ বিরোধিতাকে কি করে, এক্সপোজ, মানুষের সামনে প্রকাশ করে দেয়, আর কনস্পিরেসিস টু ক্রিয়েট ওয়ার্স, বা যুদ্ধ সৃষ্টি করার ক্ষেত্রে যেসব ষড়যন্ত্র সেগুলো মানুষের সামনে এক্সপোজ করে দেয়, এমন মানুষকে সাপোর্ট করা। এন্ড মেকিং লস, এবং যারা যুদ্ধ, কনস্পিরেসি বা ওয়ার ক্রাইমের জন্য কি করে, আইন প্রণয়ন করে, যাতে যুদ্ধ করা না যায় এরকম আইন যারা প্রণয়ন করা তাদেরকে সাপোর্ট করা। এগুলো হচ্ছে শান্তি আন্দোলনের অংশ। Different organizations involved in peace movements may have some diverse goals. শান্তি আন্দোলনের সাথে যারা যুক্ত আছে বিভিন্ন অর্গানাইজেশন আছে, অনেক ধরনের অর্গানাইজেশন থাকতে পারে। প্রত্যেকটা অর্গানাইজেশনের ডাইভার্স গোল, ভিন্ন ভিন্ন লক্ষ্য থাকতে পারে। কারো কারো লক্ষ্য হতে পারে যে রোহিঙ্গা কমিউনিটি যারা আছে তারা যাতে শান্তিতে থাকে। কারো কারো লক্ষ্য হতে পারে যে এখানে আগ্রাবাদ নামক যে অঞ্চলটা আছে সেখানে পানি না ওঠার পর কারণে মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে। কারো কারো লক্ষ্য হতে পারে যে যুদ্ধ যাতে না ঘটে। যাই হোক, তাদের যতগুলি লক্ষ্য থাকুক, মূল লক্ষ্য কি? ওয়ান কমন গোল ইজ সাস্টেইনেবিলিটি অফ পিস, শান্তি যাতে বজায় থাকে, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। আচ্ছা দেন আমরা ছবিগুলি পরে দেখব। এবার এখানে কি বলছে, পিস মুভমেন্ট ইজ বেসিক্যালি অ্যান অল এনকম্পাসিং অ্যান্টি ওয়ার মুভমেন্ট। শান্তি আন্দোলন হচ্ছে মূলত যুদ্ধ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করেই আবর্তিত হয়। ইনকম্পাস মানে কেন্দ্র করে আবর্তিত হওয়া। ওই যে তাহসানের গান, বিন্দু আমি আমি তোমায় ঘিরে, এই যে কাউকে ঘিরে আবর্তিত হওয়া, সেটা হচ্ছে ইনকম্পাসিং। ঠিক আছে?
তাহলে পিস মুভমেন্টটা মূলত যুদ্ধবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আবর্তিত হয়, চারপাশে ঘুরতে থাকে, মানে যুদ্ধ বিরোধী, এটাই মূল জিনিস। ইট ইজ প্রাইমারলি ক্যারেক্টারাইজড বাই এ বিলিভ দ্যাট, এবং এটার প্রাথমিক যে ফিচার সেটা হচ্ছে একটা বিশ্বাস। সেটা কি? হিউম্যান বিইং শুড নট ওয়েজ ওয়ার, মানুষের কোন ধরনের যুদ্ধে জড়িয়ে পড়া উচিত নয় অন ইচ আদার, একে অপরের সাথে, আর এনগেজ ইন ভায়োলেন্ট কনফ্লিক্টস ওভার ল্যাঙ্গুয়েজ, রেস, ন্যাচারাল রিসোর্সেস, রিলিজিয়ন আর আইডিওলজি। তাদের কোন ধরনের সংঘাতে জড়িয়ে পড়া উচিত নয় ভাষা নিয়ে, যে আমাদের চিটাগনিয়ান সারা না আমাদের নোয়াখালী সারা, এই ধরনের ভাষা নিয়ে, রেস এ তুই কালা আমি সাদা, এই ধরনের কোনো ব্যাপার, ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ নিয়ে, তোমাদের গ্যাস আমাদের খনিজ সম্পদ কি করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে, এক্সচেঞ্জ না করলে মাইট যুদ্ধ, রিলিজিয়ন ধর্ম নিয়ে, আমাদের ধর্ম সেরা, বা আইডিওলজি না আমাদের আওয়ামী লীগ সেরা, না আমাদের বিএনপি সেরা, এই ধরনের কোনো ব্যাপার নিয়ে কোনো ধরনের সংঘাতে জড়িয়ে পড়া উচিত নয়। পৃথিবীতে ধর্ম কয়টা বর্তমানে? 4,000 মতো না, 4200। 4200। তুমি এই মুহূর্তে গুগল করো হাউ মেনি রিলিজিয়নস আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, সাথে সাথে দেখবে নাম্বার চলে আসছে অ্যাপ্রক্সিমেটলি 4200, না শুধু 400। ইট ইজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে মিলিটারি পাওয়ার ইজ নট দ্য ইকুইভ্যালেন্ট অফ জাস্টিস, মিলিটারি পাওয়ার কখনো জাস্টিসের সমান হতে পারে না। মানে ব্যাপারটা কোন রকম, একটা হচ্ছে আমরা কি আমাদের দেশকে ভালোবাসি, আমরা জানি নিয়ম মেনে চললে সবাই সুন্দরভাবে চলতে পারবে, আমরা জানি নিয়ম মেনে চলাটা সুন্দর, এটা মেনে আমরা নিয়ম মেনে চলতেছি, আমরা ন্যায় বিচার করতেছি, কোন কেউ দোষ করলে তাকে ওইভাবে পানিশমেন্ট দিচ্ছে এবং বাকিরা সেটা মেনে নিচ্ছে। সেটার ভিতর যে ধরনের ইকুইভ্যালেন্ট বা সমতা আছে, মিলিটারি পাওয়ার দিয়ে আর্মি দাঁড়ায় আছে দেখে আমি মাস্ক পরতেছি, নাহলে মাস্ক পরতাম না, এই দুটা জিনিস কখনো সমান হতে পারে? একটা হচ্ছে আমি নিজের থেকে মাস্ক পরতেছি যাতে আমারও ক্ষতি না হয়, মানুষেরও ক্ষতি না হয়, আর একটা হচ্ছে আমি মাস্ক পরতেছি কারণ মিলিটারি থাকার কারণে আমি বাধ্য। এই দুটা জিনিস কখনো সমান হতে পারে না, ঠিক আছে? তাহলে মানুষকে শিক্ষিত করতে হবে, জ্ঞানটা অর্জন করার ব্যবস্থা করতে হবে, মিলিটারি পাওয়ার দিয়ে করলে হবে না। হ্যাঁ, ততদিন পর্যন্ত করতে হবে যতদিন পর্যন্ত তারা শিক্ষিত না, সেটা ডিফারেন্ট ব্যাপার। The peace movement tends to oppose the proliferation of dangerous technologies and weapons of mass destruction. এবং পিস মুভমেন্ট টেন্ডস মানে তারা চায় অপোজ করতে, বিরোধিতা করতে। কিসের বিরোধিতা? দ্য প্রলিফারেশন অফ ডেঞ্জারাস টেকনোলজিস, বিপজ্জনক যে প্রযুক্তিগুলি আছে সেগুলোর বিস্তার, প্রলিফারেশন মানে বিস্তার, বিস্তারের বিরোধিতা করে, and weapons of mass destruction, এবং মাস ডিস্ট্রাকশন বা মানুষকে হত্যা করার যে উইপন্স গুলো সেগুলোর প্রলিফারেশন বা সেগুলোর বিস্তারের বিরোধিতা করে। ইন পার্টিকুলার, বিশেষত নিউক্লিয়ার উইপন্স এন্ড বায়োলজিক্যাল ওয়ারফেয়ার। মানে পানিতে একটা জিনিস, বায়োলজিক্যাল ওয়ারফেয়ার কি? যেমন এই যে করোনা ভাইরাস, এটা কিন্তু এক ধরনের বায়োলজিক্যাল ওয়ারফেয়ারও হতে পারতো। চীন যদি এটা নিজের থেকে ছড়াই দিত, যেটা মানুষ বলতেছে, তাহলে এই ধরনের জিনিস এগুলো কি করে, এগুলো মোকাবেলা করা খুব বেশি কঠিন এবং এগুলো অনেক বেশি হানিকর। দেন নিউক্লিয়ার উইপন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই যে লেবাননে এখন যেটা হলো, আচ্ছা 4300 রিলিজিয়ন হতে পারে, কিন্তু আমি যখন গুগল করছিলাম, আমারটা 1 মাস আগের কথা, তখন লিখছিল 4200। হাউ মেনি রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড, এখন 4300। তাহলে তোমাদেরকে আমি বলি এই জিনিসটা ঘটছে উইদিন 2 মান্থস। 2 মাস আগে ধর্ম ছিল 4200টা, 200 প্লাস সামথিং। যেমন এই যে লিখছে 4300, এটা অ্যাপ্রোপ্রিয়েট না, এটা 4997 হতে পারে অথবা 4306ও হতে পারে। কিন্তু যখন দেখা যায় 4500 থেকে নিচে, সরি 4200, তো মানে ধরো 4250 ভিতর আছে, তখন এটা 4200 লিখবে। 4280 হয়ে গেছে, তখন সেটা 4300 লিখবে। মানে যখন 1000 ক্রস করে চলে যায়, যেমন তোমরা যারা লুডো স্টার খেলো, তোমার কাছে যদি কোনো কারণে 5500 টাকা থাকে, ওখানে দেখাবে 5500। যখন থাকবে 10100 টাকা, তখন দেখাবে 10K, আর 10100টা দেখাবে না। ঠিক এখানেও কোনো কারণে 4302 হলে শুধু 4300 পর্যন্ত দেখাবে, 4350 হলেও 4300 দেখাবে, 4352 হয়ে গেলে 4400 দেখাবে।
তাহলে মাঝখানে এই যে পরিবর্তন, এটা গত 2 মাসের ভিতর ঘটছে, এর বেশি আগে না। এই জিনিসটা আমি গুগল করছিলাম লাস্ট 2 মান্থস আগে, তখন 4200 ছিল। তাহলে এখন তোমার থেকে শিখলাম স্যার, এখন আমাদের পৃথিবীতে ধর্ম হচ্ছে 4300টা। আচ্ছা যাই হোক, এখানে কি বলছে দেখো। তাহলে নিউক্লিয়ার উইপন্স, এই যে লেবাননে যেটা হলো, যে নিউক্লিয়ার উইপন্স এর কিছু জিনিস ছিল দেখেই তারা যেগুলো ডাম্প করার জন্য রেখে দিছিল, সেখানে হালকা আগুন লেগে যাওয়াতে কি পরিমাণ এক্সপ্লোশন হয়েছে আমরা দেখছি। তাহলে এগুলোর প্রলিফারেশন বা এগুলোর বিস্তারের বিরোধিতা করা হচ্ছে শান্তি আন্দোলনগুলো। মোরওভার, অধিকন্তু, মেনি অবজেক্ট, অনেকেই বিরোধিতা করে, অবজেক্ট বলতে এখানে বিরোধিতা করা, টু দ্য এক্সপোর্ট অফ উইপন্স, উইপন্স এর যে এক্সপোর্ট করা হয়, উইপন যে রপ্তানি করা হয় সেটার বিরোধিতা করে, ইনক্লুডিং কি কি উইপন, হ্যান্ডহেল্ড মেশিন গানস এন্ড গ্রেনেডস, গ্রেনেড এবং হ্যান্ডহেল্ড মেশিন গানের, এগুলো কারা করে? বাই লিডিং ইকোনমিক নেশনস টু লেসার ডেভেলপড নেশনস, উন্নত ইকোনমিক নেশনস গুলো লেসার ডেভেলপড নেশনের কাছে এগুলা কি করে? এগুলো বিক্রি করে। যেমন এই যে আমরা বলি যে তোমার সামুদ্রিক জলদস্যু, এই সামুদ্রিক জলদস্যু সোমালিয়ার মানুষ, ওরা কিভাবে অস্ত্র পাইল? ওদের কাছে অস্ত্রগুলি বিক্রি করা হয়েছে, না হলে তো ওদের দেশ অস্ত্র বানানোর মতো অত বেশি কিনা এক্সপার্ট না। ওরা এত স্ট্যান্ডার্ড অস্ত্র কোথায় পেল, যেখানে জাহাজের নাবিকরা তাদের অস্ত্র থাকা সত্ত্বেও তারা জলদস্যুদের আন্ডারে কি হচ্ছে, মানে পড়ে যাচ্ছে। কেন? কারণ তাদের কাছে ওরকম আধুনিক অস্ত্র আছে। এগুলো দিচ্ছে কারা? লিডিং ইকোনমিক নেশনস, কারণ তারা অস্ত্র বিক্রি করে ওই টাকা দিয়ে লাভবান হচ্ছে, ওই টাকা দিয়ে তাদের ইকোনমিকটা ডেভেলপ করতেছে। তো শান্তি আন্দোলন কি করে? এটার বিরুদ্ধে কথা বলে। এইবার তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে শান্তি সংঘ কখন গঠিত হয় সেটা জানো কিনা, সেটার আনসার এখানে দেয়া আছে, দেখো। এই পেজটাই শেষ, এবং আজকে এই পেজটা পড়িয়ে শেষ করে দিব। The first peace movement appeared in 1815-1816. প্রথম শান্তি আন্দোলন দেখা যায় 1815-1816 সালে। The first such movement in the United States was the New York Peace Society. এবং ইউনাইটেড স্টেটসে প্রথম এই ধরনের যে আন্দোলনটা দেখা যায় সেটার নাম হচ্ছে নিউ ইয়র্ক পিস সোসাইটি, founded in 1815 by the theologian ডেভিড লোডজ। এটা প্রতিষ্ঠা করা হয় 1815 সালে, এবং এটা প্রতিষ্ঠা করেন একজন থিওলজিয়ান, থিওলজিয়ান মানে হচ্ছে ধর্মতত্ত্ববিদ, তার নাম হচ্ছে ডেভিড লোডজ, and the Massachusetts Peace Society, এবং ম্যাসাচুসেটস পিস সোসাইটি, এই দুইজন মিলে। এখন তুমি বলতে পারো নিউ ইয়র্ক পিস সোসাইটি যদি প্রথম এরকম আন্দোলন হয়, তাহলে ম্যাসাচুসেটস পিস সোসাইটি এটা এস্টাবলিশ করছে, যে এস্টাবলিশ করছে তার নাম সে প্রথম না, অথচ ওটা নিউ ইয়র্ক পিস সোসাইটি সে প্রথম। ব্যাপারটা কেমন না? এই ব্যাপারটা হচ্ছে তোমার গলিতে ধরো তুমি একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করলা তোমার গলির ভিতর, ঠিক আছে? তোমার এলাকায় যে কলেজটা আছে ওই কলেজের প্রিন্সিপালকে তুমি তোমার ওই সঙ্গে কি করলা, ইনভাইট করলা, তিনি আসলেন, তিনি তোমার সঙ্গের কাজকর্মগুলি দেখলেন, দেখে তার খুব ভালো লাগলো। তিনি যেহেতু একটা কলেজের বড় প্রিন্সিপাল, তিনি কি করলেন, তোমার সংঘের যে তোমরা যে নিয়ম কানুন তৈরি করছো সেগুলা, তোমার সংঘের যে সদস্য তাদেরকে নিয়ে এবং নিজে তার ইনফ্লুয়েন্স সহকারে পুরো এলাকাতে একটা শান্তি সংঘ এস্টাবলিশ করলেন। তাহলে যেটা এলাকা ভিত্তিক শান্তি সংঘ, এলাকার সাথে অন্য এলাকার সম্পর্ক করতে গেলে সেক্ষেত্রে এলাকা ভিত্তিক শান্তি সংঘের নামটা আগে আসবে না তোমার গলিরটা? অবশ্যই এলাকা ভিত্তিক, গলিরটা আসবে না। গলিরটা এলাকা ভিত্তিক করার ক্ষেত্রে হেল্প করছে যে, তাহলে ওরকম একটা জাতীয়ভাবে যেটা করছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক পিস সোসাইটি, এটা জাতীয়ভাবে করার জন্যই করছে এবং পরবর্তীতে সেটা আন্তর্জাতিক হয়ে গেছে, এই জন্য এটাকে প্রথম বলা হচ্ছে, ঠিক আছে? ম্যাসাচুসেটস পিস সোসাইটির সাথে ডেভিড লোডজ মিলে 1815 সালে নিউ ইয়র্ক পিস সোসাইটি এস্টাবলিশ করে। আর এমনিতে আমরা যারা মুসলমান আমরা জানি প্রথম শান্তি সংঘ গঠিত হয় 500 সম্ভবত 83 সালে। এটা তো 1815 বছর, হচ্ছে 583, মানে আমাদের নবী 13 বছর বয়সে করেন, যেটার নাম হিলফুল ফুজুল। আচ্ছা যাই হোক, ইট বিকেম অ্যান অ্যাক্টিভ অর্গানাইজেশন, এটা একটা সক্রিয় প্রতিষ্ঠানে, অর্গানাইজেশনে পরিণত হয়, হোল্ডিং রেগুলার উইকলি মিটিংস, যেটা নিয়মিতভাবে সাপ্তাহিক মিটিং করতেন, and producing literature which was spread as far as Gibraltar and Malta, এবং সেটা লিটারেচার প্রডিউস করতেন, মানে শান্তি বিষয়ক ব্যাপার নিয়ে কি তোমার সাহিত্য প্রডিউস করতেন, যেটা জিব্রাল্টার থেকে মাল্টা পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল।
ব্যাপারটা কোন রকম আমি বলি, টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, মানে পুরো দক্ষিণ প্রান্ত, বাংলাদেশের পুরো দক্ষিণ প্রান্ত। ঠিক তেমনি ইউএস এর জিব্রাল্টার থেকে মাল্টা পর্যন্ত ওই তাদের যে দক্ষিণ প্রান্ত ওখানে পুরোটা ছড়াই গেছিল। ডেসক্রাইবিং দ্য হররস অফ ওয়ার, তাদের লিটারেচারে তারা কি করতো, যুদ্ধের ভয়াবহতা তুলে ধরতো। এন্ড অ্যাডভোকেটিং পেসিফিজম অন খ্রিস্টিয়ান গ্রাউন্ডস, এবং খ্রিস্ট ধর্মের ভিত্তিতে, আমরা এখন এখানে আছি, এখানে খ্রিস্ট ধর্মের ভিত্তিতে কি করতো, তোমার পেসিফিজমের বা তোমার শান্তির পক্ষে অ্যাডভোকেসি করতো বা তাদের সপক্ষে কথা বলতো। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, আশা করি বুঝছো। আমি একটু রেস্ট নিচ্ছি, এক কাপ চা খেয়ে নিই, তারপর পড়াবো। খেলাম। দ্য লন্ডন পিস সোসাইটি, তাহলে এর আগেটা ছিল নিউ ইয়র্ক পিস সোসাইটি আমেরিকায়, এবার লন্ডনে চলে আসছে। Also known as the Society for the Promotion of Permanent and Universal Peace. লন্ডন পিস সোসাইটি, যেটা সোসাইটি ফর দ্য প্রমোশন অফ পার্মানেন্ট এন্ড ইউনিভার্সাল পিস এই নামেও পরিচিত। দেখো এখন যদি এই ব্র্যাকেটের কথাটা আমি এইভাবে বলতাম, যেটা চিরস্থায়ী, পারমাণবিক চিরস্থায়ী, এবং ইউনিভার্সাল মানে কি, বৈশ্বিক, চিরস্থায়ী এবং বৈশ্বিক শান্তি উন্নয়নের সমাজ হিসেবেও পরিচিত। এটা খুব ভুল একটা কাজ হতো। কেন ভুল হতো? ধরো কারো নাম বিজয় বা জয়, ঠিক আছে, আমরা জয় জানি, কারো নাম জয়, সেটা বাংলায় জয়, তাহলে আমি বলবো হিজ নেম ইজ জয়, সরি তার নাম জয়, হিজ নেম ইজ ভিক্টরি, এভাবে বলবো? বা হিজ নেম ইজ জয়, তার নাম আনন্দ, এরকম হবে না। এটা যেহেতু নাম, এই ক্ষেত্রে এটার ট্রান্সলেশন করলে সেটা ভুল হবে। এটা একটা নাম, এটা যেমন আছে তেমন থাকুক। তাহলে ব্র্যাকেটে যে কথাটা লিখছে এটা হচ্ছে, এটা এই নামও পরিচিত, এটা নাম হিসেবে ব্যবহার করা হয়েছে, কাজে এটা কি করা যাবে না, এটাকে বাংলায় রূপান্তর করা যাবে না। আচ্ছা, 16ই ডিসেম্বর কি দিবস? বিজয় দিবস, এটা আমরা সবাই জানি, বিজয় দিবস। হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থেকে কোনো কারণে বিএনপি এখন ক্ষমতায় আসে, তাহলে 16ই ডিসেম্বর কি দিবস হবে? জানি বি তারেক দিবস। বি তারেক, কারণ জয় হচ্ছে শেখ হাসিনার ছেলে, তো জয়ের জায়গায় সেখানে তারেক বসবে, ওটা বি জয় চেঞ্জ হয়ে হবে বি তারেক। বুঝছি বুঝছি। আমরা পড়ায় আসি। তো যাই হোক, the London Peace Society, যেটা সোসাইটি ফর দ্য প্রমোশন অফ পার্মানেন্ট এন্ড ইউনিভার্সাল পিস এই নামেও পরিচিত, was formed in 1816, এটা প্রতিষ্ঠিত হয় 1816 সালে, টু প্রমোট পার্মানেন্ট এন্ড ইউনিভার্সাল পিস। কি জন্য প্রতিষ্ঠিত হয়? চিরস্থায়ী এবং বৈশ্বিক শান্তিকে প্রমোট করার জন্য, সেটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য। কে প্রমোট করেন এটা, বা কে প্রতিষ্ঠা করেন? বাই দ্য ফিলান্থ্রপিস্ট উইলিয়াম অ্যালেন। উইলিয়াম অ্যালেন নামক একজন জনহিতৈষী, এটাকে বিশ্বপ্রেমিক বলতে পারো। ফিলান্থ্রপিস্ট মানে জনদরদী, বিশ্বপ্রেমিক, জনহিতৈষী, তিনি এটা প্রতিষ্ঠা করেন। ইন দ্য 1840s, 1840-এর দশকে, 1840s মিন্স হচ্ছে 1831 সাল থেকে 40 সাল পর্যন্ত, এই সময়টাতে ব্রিটিশ উইমেন ফর্ম অলিভ লিভ সার্কেলস গ্রুপ, সার্কেলস, ব্রিটিশ উইমেনরা অলিভ লিভ সার্কেলস নামে একটা গ্রুপ প্রতিষ্ঠা করেন। গ্রুপ অফ অ্যারাউন্ড 15 to 20 উইমেন, যেখানে 15 থেকে 20 জন মহিলা ছিল। কেন তারা প্রতিষ্ঠা করেন? টু ডিসকাস এন্ড প্রমোট প্যাসিফিস্ট আইডিয়াস, যেখানে শান্তি বিষয়ক ধারণা বা চিন্তা ভাবনা নিয়ে তারা আলোচনা করবে এবং সেটা মানুষের মাঝে ছড়িয়ে দিবে। The peace movement began to grow in influence by the mid 19th century, এবং পিস মুভমেন্টটা তোমার ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করা শুরু করে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে, মানে 1850-এর দিকে। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি মানে 1850। তো এখানে 1850 বরাবর 1850 না, এটা হচ্ছে দেখো 1801 থেকে 1830 হচ্ছে 19বিংশ শতাব্দীর প্রথম দিক, 1870 থেকে 1900 সালের আগ পর্যন্ত সেটা 19বিংশ শতাব্দীর শেষ দিক। তাহলে 1830 থেকে 1870 এই মাঝামাঝি সময়, ওটাকে ওই পুরো সময়টাকে আমরা 19বিংশ শতাব্দীর মাঝামাঝি ধরবো। আর একদম ঠিক মাঝখানে ধরলে 1850।
the London Peace Society, under the initiative of American Consul to Birmingham, Elihu Burritt, and the Reverend Henry Richard, এই কথাটা একটু ব্যাখ্যা করি। লন্ডন পিস সোসাইটি তারা একটা ইনিশিয়েটিভ নেন, কার আন্ডার ইনিশিয়েটিভ নেন? ব্রামিংহামের আমেরিকান কনসাল। আমাদের বাংলাদেশে আছে না, বলে বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত, মানে তিনি ভারতীয় রাষ্ট্রদূত আছেন কোথায়? বাংলাদেশের। কোথায় আছে? ঢাকায়। ঢাকায় অবস্থিত ভারতীয় এটাকে কি বলা হয়? এই যে ঢাকায় আছে আমাদের ভিসা টিসা নিতে গেলে ওটাকে কি বলে? নামটা তো ভুলে গেলাম, খুব কমন, যেখানে রাষ্ট্রদূতরা থাকে, এই হাউসটাকে কি বলে? সংসদ। না না, সংসদ সদস্য হচ্ছে যেখানে আমাদের এমপিরা থাকে, ওই ভারতীয় হাই কমিশনার বা ইয়ারে যেখানে থাকে আর কি। এই মানে ধরো এই ঢাকায় যেখান থেকে ভিসা নেই সেটাকে কি বলে? কি আছে? এমবাসি। হ্যাঁ হ্যাঁ, এমবাসি। আই ফরগট দ্য নেম। সি, এই যে এমবাসিতে, তাহলে ভারতীয় যে এমবাসিতে আছে সেখানে কি আছেন? এখানে ভারতীয় রাষ্ট্রদূত আছেন। তিনি কোথাকার রাষ্ট্রদূত? ভারতীয় রাষ্ট্রদূত। কোথায় আছেন? ঢাকায়। কোথায় আছেন? চট্টগ্রামে। ঠিক তেমনি এখানে কে আছেন? আমেরিকান রাষ্ট্রদূত। আমেরিকান রাষ্ট্রদূত কোথায় আছে? ইংল্যান্ডে। ইংল্যান্ডের কোথায় আছে? ব্রামিংহামে। তার নাম কি? তার নাম এলিহু বারিট। বুঝতে পারছি কিনা? তাহলে এখানে এই কথাটাই বলছে, সেটা কি? যে আমি এখন আছি এখানে, the peace movement began to grow in influence by the mid 19th century. তারপর বলতেছে the London Peace Society, মানে এই উদ্যোগটা নেওয়া হচ্ছে লন্ডন পিস সোসাইটি। কিন্তু উদ্যোগটা ওই সমাজ কেন নিল? under the initiative of American Consul to Birmingham, Elihu Burritt, and the Reverend Henry Richard. Reverend শব্দটা আমরা শিখে রাখি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি না পরম শ্রদ্ধেয়। এই পরম শ্রদ্ধেয় ইংরেজি হচ্ছে রেভারেন্ড বা পরম পূজনীয়। অনেক সময় নামের আগে লিখে না যে অধ্যাপক জিল্লুর রহমান, এটা এমন ভাবে বলা হয় যেন অধ্যাপকটা তার নামের একটা অংশ, এরকম হয়ে যায় না? ঠিক তেমনি যারা খুব খুব শ্রদ্ধেয় ব্যক্তি তাদের নামের সাথে রেভারেন্ড কথাটা একদম যুক্ত হয়ে যায়। তো ওরকম রেভারেন্ড হেনরি রিচার্ড এবং ব্রামিংহামের আমেরিকান যে কনসাল বা আমেরিকান যে রাষ্ট্রদূত ছিলেন এলিহু বারিট, এই দুইজনের উদ্যোগে লন্ডন পিস সোসাইটি কি করে? লন্ডনে 1843 সালে প্রথম ইন্টারন্যাশনাল পিস কংগ্রেস আয়োজন করে। তাহলে দ্য লন্ডন পিস সোসাইটি আন্ডার দ্য ইনিশিয়েটিভ of American Consul to Birmingham, Elihu Burritt, and the Reverend Henry Richard. London Peace Society, ব্রামিংহামের আমেরিকান কনসাল এলিহু বারিট এবং আমাদের পরম পূজনীয় পরম শ্রদ্ধেয় হেনরি রিচার্ডের উদ্যোগে কনভেন্ট আয়োজন করে দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল পিস কংগ্রেস, প্রথম আন্তর্জাতিক শান্তি সম্মেলনের। কোথায় আয়োজন করে? ইন লন্ডন। কত সালে? ইন 1843। আশা করি এতটুকু বুঝছো। এবং এই সম্মেলনে তারা কি সিদ্ধান্ত নেয়? The Congress decided on two aims. এই কংগ্রেসের দুটো লক্ষ্য থাকে। কি কি? The ideal of peaceable arbitration in the affairs of nation. জাতিতে জাতিতে যে অ্যাফেয়ার্স গুলো, যে ব্যাপারগুলো ঘটে, সাম্প্রতিক যে ঘটনা বা ব্যাপারগুলো ঘটে, সেগুলো যাতে পিসেবল আরবিট্রেশন হয়, শান্তিপূর্ণভাবে সেগুলোর সমাধান হয়। and the creation of an international institution to achieve that. এবং সেটা অর্জন করার জন্য একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমাদেরকে কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। যেমন ধরো তোমরা দুই বন্ধু ঝগড়া করতেছো, এখানে বাইরে থেকে হঠাৎ কেউ একজন এসে যদি তোমাদের দুই বন্ধুর ঝগড়া থামাতে যায়, দেখবো তোমরা দুই বন্ধু মিলে তাকে মার দিচ্ছ, এখন তার সাথে ঝগড়া করতেছো, তখন দুই বন্ধু মিলে গেছো। কিন্তু যদি এমন হয় যে তোমাদের কলেজের প্রিন্সিপাল এসে তোমাদের দুজনকে কি করতেছে, বা তোমাদের ক্লাস মনিটর এসে ক্লাস কি ঝামেলাটা মিটাই দিচ্ছে, এবং ক্লাস মনিটর এই ধরনের ঝামেলা মিটাতে পারবে, এটা তোমাদেরকে প্রিন্সিপাল ঠিক করে দিয়ে গেছে, যে ব্যাপারে তোমরা সবাই একমত হয়েছিল, তোমরা সবাই ভোট দিয়ে তাকে কি করছো? মনিটর নির্বাচিত করছো। তখন সে যদি ঝামেলাটা মিটাই দিতে আসে, তোমাদের মনের ভিতর যাই থাকুক, তোমরা কিন্তু তার কথা শুনতে বাধ্য। এবং সেও কিন্তু আবার অন্যায়ভাবে করতে পারবে না, কারণ সেও কিন্তু প্রিন্সিপালের কাছে এবং সবগুলি ক্লাসমেটের কাছে আবার দায়বদ্ধ একসাথে। তাহলে এরকম জাতিতে জাতিতে ঝামেলাগুলো যেটা হয়, সেটা শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে, এবং সেটার জন্য একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। যেই কারণে পরবর্তীতে আমরা ইউনাইটেড নেশনস পাই। ঠিক আছে, দেখো
Afterwards, পরবর্তীতে peace organizations are set up in many countries. অনেক দেশেই শান্তি সম্মেলন বা অর্গানাইজেশন বা শান্তি সংঘ এস্টাবলিশ করা হয়। The United Nations was founded with the primary objective to maintain peace. তার ইউনাইটেড নেশনটা ফাউন্ড করা হয়, তাদের প্রাথমিক লক্ষ্য থাকে যে শান্তি বজায় রাখা and resolve interstate conflicts in the world. এবং পৃথিবীতে জাতিতে জাতিতে যে ইন্টারস্টেট কনফ্লিক্ট গুলো হয়, যে সংঘাতগুলো হয়, সেগুলো রিজলভ বা সেগুলো সমাধান করা। Many treaties have been signed between many nations. অনেকগুলো জাতির সাথে অনেক ধরনের চুক্তি করা হয়েছে। ট্রেটিস মানে চুক্তি। And noteworthy one of which is the Nuclear Non-Proliferation Treaty. এবং এর মধ্যে বলার মতো একটা চুক্তি হলো পারমাণবিক বিস্তার রোধ চুক্তি বা পারমাণবিক অবিস্তার চুক্তি, মানে পারমাণবিক জিনিস বিস্তার করা যাবে না। Everyone wants peace. সবাই শান্তি চায়, and like the principles of non-violence. এবং সবাই অহিংস যে আন্দোলন, সেটার যে নীতিগুলো, সেই নীতিগুলোকেই পছন্দ করে। বুঝতে পারছি কিনা? জি স্যার। তাহলে আমার আজকের